বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রাসমঞ্চ ১৬০০ খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহাম্বের নির্মাণ করেন, যা বাংলার প্রাচীনতম ও অনন্য স্থাপনা। টেরাকোটা বা পোড়ামাটির শিল্প, পিরামিড আকৃতির ছাদ এবং মাকড়া পাথরের ভিতের এই নিদর্শনটি পূর্বে রাধাকৃষ্ণের রাস উৎসবের কেন্দ্র ছিল। এই চারিদিকটি বেশ সুন্দর। আপনারা ঘরে বসেই এই মানস দর্শন করুন। আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রতিটি স্তরে এই রাসমঞ্চের বাকি সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এটি মূলত একটি মাকড়া পাথরের বেদি, যার উপর ৮০টি থাম ও খিলান রয়েছে। বর্তমানে এটি একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ, যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষণ করা হয়। আপনি সামনে দাঁড়িয়ে বেশ কিছু তথ্য এই রাসমঞ্চ সম্পর্কে জানতে পারবেন। কিছুটা সময় নিয়ে জেনে নিন আমাদের এই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের এই অলংকৃত রাসমঞ্চ। ১৯৩২ সাল পর্যন্ত প্রতি বছর রাস উৎসবের সময় শহরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি এখানে পুজোর জন্য আনা হতো। চলুন কয়েকটি সিঁড়ি পার হয়ে আমরা এগিয়ে চলি এই অনন্য শিল্পের রাসমঞ্চের সামনে। যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এই স্থাপত্য শৈলীটি একটি অনন্য কাঠামো দ্বারা তৈরি, যেটা পিরামিডের মতো দেখায়। পিরামিড আকৃতির চূড়া বাংলা চালাঘর ও ইসলামিক খিলান শৈলীর এক অপূর্ব মিশ্রণ। ১৯৩২ সাল পর্যন্ত প্রতি বছর এখানে রাস উৎসব হয়ে থাকে, আর ওই সময় সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি এখানে নিয়ে আসা হতো পুজো করার জন্য। বিষ্ণুপুরের রাসমঞ্চের টেরাকোটা বা পোড়ামাটির কাজ মূলত খিলান, স্তম্ভ ও দেওয়ালের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যদিও শ্যামরায় বা মদনমোহন মন্দিরের মতো এখানে বিস্তারিত কাহিনীচিত্র নেই, তবুও এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এই কাজগুলির প্রধান কিছু তথ্য আপনাদের সামনে দিয়ে রাখি। এই রাসমঞ্চের সবচেয়ে উল্লেখযোগ্য টেরাকোটা কাজ হলো এর খিলানগুলোর ওপর থাকা সূক্ষ্ম পদ্মফুল বা পদ্ম মোটিফ। প্রতিটি খিলানের উপরিভাগ এই সুন্দর নকশা দিয়ে অলঙ্কৃত। যদি লক্ষ্য করা যায়, খিলান ও স্তম্ভের গায়ে বিভিন্ন ধরনের জ্যামিতিক নকশা, ফুলের কারুকার্য দেখা যায়। এগুলো মন্দিরের ইটের কাঠামোর সঙ্গে মিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করে। ভেতরের অংশে যখন আমরা পা রাখলাম, অপূর্ব, মানে আজ থেকে এত বছর আগে শিল্পকলা কত দূর পৌঁছেছিল তার এই নিদর্শন। জানি না তৎকালীন সময়ে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্য বিদ্যা কত শিখরে উঠেছিল। বর্তমান প্রজন্মের কাছে এটা সত্যি একটি নিদর্শন। যদি আমরা প্রতিটা জিনিস দেখি, এদের সূক্ষ্মতার ওপরে আমাদের কোনো রকম সন্দেহ থাকেই না। আমরা শিখতে চাই, বর্তমান প্রজন্মকে আমরা দিতে চাই আরও নতুন নতুন কিছু তথ্য। বর্তমান প্রজন্ম অবশ্যই এটাকে লক্ষ্য রাখছে
এই যে দেখুন না, এ প্রান্ত থেকে দাঁড়িয়ে ও প্রান্তের সুন্দরভাবে মাপে আপনি দুদিকের দেওয়ালই আপনার চোখে পড়বে। এই অপূর্ব দৃশ্যকে যত দেখবেন ততই আপনি মুগ্ধ হয়ে যাবেন তখনকার দিনের এই স্তম্ভগুলো দেখলে। ইট পাথরের তৈরি, পাথর বললে ভুল হবে, শুধু ইটের গাঁথা এই জিনিসগুলো দিয়ে কিভাবে একটার পর একটা সূক্ষ্ম হাতে তৎকালীন স্থাপত্যবিদরা এই জিনিসটাকে তৈরি করেছে। আজ থেকে বেশ কিছু বছর হয়ে গেল, তথাপি এর মলিনতা কিন্তু সেভাবে নজরে আসেনি। অবশ্য এর জন্যে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এবং লোকাল প্রশাসন অবশ্যই কৃতিত্ব অর্জন করে। প্রতিটা জিনিস আপনি নজর দিয়ে দেখুন, কত সুন্দর লাগে। সত্যি এই জিনিসগুলো আমাদের স্মৃতিতে যেমন থাকবে, সেরকম প্রজন্মের পর প্রজন্ম দেখতে পারবে এই জিনিসগুলোকে। চলুন একবার আরও ভেতরে ঢুকি, দেখি আর কি কি জিনিস আমরা জানতে পারি। যদিও আপনি রাউন্ডের পর রাউন্ড দিয়ে যান, আপনার মনে হবে না কতটুকু সময় আপনি এখানে কাটিয়েছেন। এই দেয়াল গাত্রে আপনি অনেক কিছু দেখতে পাবেন, তবে কিছু কিছু জায়গায় অস্পষ্টতা দেখা দিয়েছে। আলো আঁধারি কিছু জায়গাও রয়েছে যেখানে আপনি কিছুটা আলো দিয়ে দেখতে পাবেন তৎকালীন সময়কার শিল্পকলা। আমি একটু পা রাখলাম ভেতর, দেখলাম এই অংশটিও বেশ সুন্দরভাবে সাজানো আছে। যদি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা অবশ্যই আমাকে আগামী দিনে আরও নতুন নতুন জায়গায় নিয়ে যাবার চেষ্টা করব এবং আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে ঘরে বসে যাতে আপনারা দেখতে পান তার চেষ্টা করব। আপনারা এই ভিডিওতে চোখ রাখুন, আর কিছু তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি। বিষ্ণুপুরে এই রাসমঞ্চটি টেরাকোটা ও পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত। যদিও শ্যামরায় বা মদনমোহন মন্দিরের মতো এখানে বিস্তারিত কাহিনীচিত্র নেই, তবে রয়েছে কিছু নিজস্ব বৈশিষ্ট্য। এখানে টেরাকোটা কাজের প্রধান তথ্যসমূহ পদ্ম মোটিভ, যেটি রাসমঞ্চের সবচেয়ে উল্লেখযোগ্য টেরাকোটার কাজ। এই খিলানগুলোর ওপর থাকা সূক্ষ্ম পদ্ম ফুল বা পদ্ম মোটিভ, প্রতিটি খিলানের উপরিভাগ এই সুন্দর নকশা দিয়ে অলঙ্কৃত। এর ওপরে রয়েছে জ্যামিতিক ও ফুলকারী নকশা, যেটা খিলান ও স্তম্ভের গায়ে বিভিন্ন ধরনের জ্যামিতিক নকশা ও ফুলের কারুকার্য দেখা যায়। এগুলো মন্দিরের ইটের কাঠামোর সঙ্গে মিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করে। রয়েছে কিছু নৃত্যশিল্পী ও বাদ্যকারের ছবিও। কিছু প্যানেলে সংকীর্তনরত নৃত্যশিল্পী এবং বাদ্যকারদের ছোট ছোট মূর্তি খোদাই করা আছে, যা রাত উৎসবের সময় এই পরিবেশটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলে। নির্মাণের ক্ষেত্রে দেখা যায় কাজগুলো মূলত স্থানীয়ভাবে প্রাপ্ত নদী মাতৃকার পলিমাটি দিয়ে তৈরি। এই টেরাকোটার প্যানেলগুলো ইটের দেওয়ালে বসানো হয়েছে।
যদি লক্ষ্য করি তাহলে দেখবেন রাসমঞ্চের টেরাকোটা শৈলী প্রধানত ইসলামিক স্থাপত্যের কুশব খিলান এবং বাংলার নিজস্ব চালাঘর ও পিরামিডীয় কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে। এই দেখুন, এই স্তম্ভর দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি রয়েছে। এই রাসমঞ্চটিকে দেখতে গেলে আপনার বেশ কিছুটা সময় এখানে থাকতে হবে। এর অনেক কিছু তথ্য, দৃশ্য আপনার চোখে পড়বে। আজ এই পর্যন্ত, আমরা নিয়ে যাই আপনাদের পরবর্তী গন্তব্যে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমরা পরবর্তী জায়গায় আপনাদের নিয়ে চলছি। পরবর্তী গন্তব্য বিষ্ণুপুর রাজবাড়ি। এই রাজবাড়িটি মল্ল রাজবংশের শৌর্য ও স্থাপত্যের এক নীরব সাক্ষী। প্রবেশপথেই বেশ কিছু শিল্পকলা আমাদের চোখে পড়ল। কি সুন্দর এই শিল্পকলা! কত প্রাচীন যুগের মানুষের যে সৌন্দর্য এবং তাদের যে রুচিবোধ, এটি সমৃদ্ধ করে। তথ্য অনুযায়ী ১০ম শতাব্দীতে রাজা জগৎমল্ল তার রাজধানী লাউগ্রাম থেকে বিষ্ণুপুরে স্থানান্তরিত করার পর এই রাজবাড়ি নির্মিত হয়। ১০০০ বছরেরও বেশি সময় ধরে এটি মল্লভূম রাজ্যের কেন্দ্র ছিল। প্রবেশপথে যদি আমরা লক্ষ্য করি, এই অমলিন, অপরিষ্কার কিছু চিত্র আমাদের চোখে পড়ল। মূলত এখানে ঠিক মতন রৌদ্র না পৌঁছানোর জন্যে বা ঠিক মতন দেখাশোনার অভাবে হয়তো এই অবস্থায় পৌঁছেছে। তথাপি আমি বলবো যে এই ১০০০ বছর প্রাচীন স্থাপত্যের একটুও মান কিন্তু কমেনি। এটি আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। সুতরাং সময় মতন এবং নিয়মিত যে দেখাশোনা হয়ে থাকে তার এটি উদাহরণ। একই খিলান, একই ইটের গাঁথনি, একই সৌন্দর্য এই রাজবাড়িটিকে এখনো তার সৌন্দর্য বা প্রতীক বহন করে চলেছে। কিছু প্লাস্টারে অমলিনতার ছাপ স্পষ্ট হয়েছে। রয়েছে নহবতখানা, এর বাইরেও যদি আমরা লক্ষ্য করি তাহলে বেশ সুন্দর এই নির্মাণটি আমরা দেখতে পেলাম। মূলত রাজপরিবারের সদস্যদের আনন্দ উপভোগ করার এই জায়গাটি উল্লেখ রয়েছে। ভেতরে রয়েছে সারি দিয়ে ফুলের বাগান, নিয়মিত তদারকিও হয়ে থাকে। এই কারুকার্য দেখলে বোঝা যায় তৎকালীন যুগের মানুষের রুচিবোধ। রাজবাড়ির বিপরীত দিকে মৃন্ময়ী দেবী মন্দির। বিষ্ণুপুরের মৃন্ময়ী মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি মল্ল রাজবংশের ইতিহাস এবং বাংলার প্রাচীনতম দুর্গাপুজোর এক জীবন্ত দলিল। এখানে ৯টি গাছ একত্রে এমনভাবে মিলিত হয়েছে দেখে মনে হবে একটি গাছ। এই অংশে আপনি একটি ছোট দোকান পাবেন, যেখানে আপনি বেশ কিছু ছোট ছোট মূর্তি কিনে আপনজনদের জন্য নিয়ে যেতে পারবেন। ৯৯৭ খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎমল্ল এই মন্দিরটি নির্মাণ করেন। এটি
1000 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে গত 2023 সালে 1027তম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। বিষ্ণুপুরে দুর্গাপুজোর সূচনা লগ্নে এই মন্দিরে গুরুত্ব এতটাই ছিল যে সন্ধি পুজোর মহেন্দ্রক্ষণে এখানে একটি কামান দাগা হতো। এখানেও বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের মতো টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ নয়, বরং এটি একটি সাধারণ দালান শৈলীর মন্দির। এই 9টি গাছ একসাথে একটি গাছের মতনই দেখায়। রাজা চৈতন্য সিংহের সময় মারাঠা আক্রমণ এবং পারিবারিক বিবাদের কারণে মল্ল রাজবংশের প্রতিপত্তি কমতে শুরু করে। শেষ পর্যন্ত চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে রাজবংশ বড় ধরনের আর্থিক সংকটে পড়ে। বর্তমানে এই রাজবংশের উত্তরসূরি হিসাবে সলিল সিংহ ঠাকুর এবং তার পরিবারকে গণ্য করা হয়। তারা এখনো এই বিষ্ণুপুর রাজবাড়িতে বসবাস করেন। এখানে রয়েছে বিষ্ণুপুরের শেষ মল্লাধিপতি শ্রী কালীপদ সিংহ ঠাকুরের একটি মূর্তি। এনারই তত্ত্বাবধানে শেষ পর্যন্ত এই মৃন্ময়ী মন্দির পরিচর্যা পেয়ে থাকে। বর্তমানে যদিও তার যথাযথ পূজা অর্চনা এবং দেখাশোনা করা হয়। আমাদের এই বাঁকুড়া পর্বে আমরা আপনাদের এর আগে নিয়ে গেছি মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ এবং আরও অনেক তথ্য আপনাদের দিয়েছি। যদি আমাদের এই তথ্যভিত্তিক প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমরা যে সকল জায়গায় ঘুরে বেড়াই এবং ভিডিও করে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তা সরাসরি আপনাদের কাছে চলে যাবে। আমি ট্রাভেলার পুলক, আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করলাম। চলুন পরবর্তী জায়গা বিষ্ণুপুরে জোরবাংলা মন্দির, যা কেষ্টরাই নামে পরিচিত। বাংলার পোড়ামাটির স্থাপত্যের এই অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন আপনাদের সামনে নিয়ে এসেছি। জানা যায় মল্লরাজ রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এর অনন্য বৈশিষ্ট্য হল এর ছাদ। দুটি বাংলার ঐতিহ্যবাহী দোচালা ঘর, যেটা কুঁড়ে ঘরের মতন দেখতে, পাশাপাশি জোড়া দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, তাই এর নাম জোর বাংলা। এই দুই ছাদের সংযোগস্থলে একটি ছোট্ট চারচালা শিখর বা চূড়া রয়েছে। দেয়ালের গায়ে বেশ কিছু টেরাকোটা বা পোড়ামাটির কাজ আপনারা দেখতে পাবেন। মন্দিরের বাইরের এবং ভেতরের দেওয়াল অত্যন্ত সূক্ষ্ম টেরাকোটার কাজই রয়েছে। এখানে লক্ষ্য করলে দেখা যাবে এখানে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য ছাড়াও সেকালের সামাজিক জীবন, শিকারের দৃশ্য এবং যুদ্ধের বর্ণনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ভীষ্মের সরসজ্জা, রাম সীতার বিবাহ এবং লক্ষণ শূর্পণখার কাহিনীর প্যানেলগুলো ভীষণভাবে আকর্ষিত করে। অতীতে এখানে শ্রীকৃষ্ণকে কেষ্টরায় রূপে পুজো করা হতো। বর্তমানে মন্দিরের ভেতরে শ্রী চৈতন্যের ষড়ভুজ মূর্তি দেখা যায়, তবে আমরা ভেতরে ঢুকতে না পারায় সেটা আপনাদের সামনে সঠিক চিত্রটি তুলে ধরতে পারলাম না। তবে এখন আর কোনো প্রাত্যহিক পুজো হয় না। বেশ কিছুটা সময় আপনারা সহজেই এই জোরবাংলা মন্দিরের সামনে কাটিয়ে যেতে পারেন
আশা করি আপনারা আনন্দ পাবেন এবং এই বাঁকুড়ার বিষ্ণুপুরের বেশ কিছু প্রাচীন তথ্য, বিভিন্ন আর্কিটেক্ট কাজ আপনাদের মুগ্ধ করবে। মন্দিরের দেয়ালে বিভিন্ন ধরনের কাজগুলো এতটাই সূক্ষ্ম, বর্তমান এবং তৎকালীন কারুকার্যের মধ্যে বিরাট ফারাক গড়ে দেয়। তথাপি আমরা প্রজন্মের কাছে এই চিরাচরিত শিল্পকলা আনতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি এবং এই ভারতভূমিকে প্রণাম জানাই যে আমাদের এই পুণ্যভূমিতে আমাদের জন্ম হয়েছে এবং আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে গর্বিত। আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন পুরাতত্ত্বের শিল্পকলা আমাদের ঐতিহ্যকে এবং প্রাচীনকালের রুচিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এর জন্যে লোকাল প্রশাসন এবং আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াকে অশেষ ধন্যবাদ। এই সকল কাজগুলো যদি আমরা রক্ষণ করতে না পারি তাহলে এর থেকে আর কিছু বলার নেই। আপনারা অবশ্যই বিষ্ণুপুর আসবেন এবং এই সকল প্রাচীন জিনিসগুলো অবশ্যই একবার ঘুরে যাবেন। পরবর্তী গন্তব্য মহারাজা বীর হাম্বির উদ্যানের মধ্য দিয়ে লালজি টেম্পল। রাস্তা থেকে বেশ কিছুটা পথ হেঁটে আপনাকে এই লালজি মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। রাস্তার দুপাশে বেশ সুন্দর বাগান রয়েছে। জানা যায় এটি একটি ব্যক্তিগত পরিবারের পার্ক। ওই চূড়াটি লালজি মন্দিরের ওপরে অবস্থিত। এই প্রবেশদ্বারে আগেকার কিছু চিত্রশৈলী অঙ্কিত আছে। বয়সের ভারে কিছুটা মলিনতা দেখা দিয়েছে। ওয়েলকাম টু লালজি টেম্পল। আমরা এই পথ ধরে লালজি টেম্পলের ভেতরে প্রবেশ করছি। এই লালজি টেম্পলের ভিতরের অংশটি অনেকখানি বর্গাকার জায়গা। এই মন্দিরের ওপরে এই শৈলীটি এই প্রাচীনত্বের নিদর্শন বহন করে। সুদীর্ঘ প্রাচীর দিয়ে এই মন্দিরটি পরিবেষ্টিত। রয়েছে কিছু গাছগাছালি। পুরাতন তত্ত্বের ওপর ভর করে এই বিষ্ণুপুর মন্দির নগরী, সাথে রাজপরিবারের বেশ কিছু ঐতিহ্য তত্ত্ব, তৎকালীন যুগে তাদের বসবাসের রীতি রেওয়াজ সবকিছু এই বিষ্ণুপুরের সব প্রাচীন ঘরবাড়ি এবং এই মন্দির প্রাসাদ সবকিছুতেই ছোঁয়া দিয়ে আছে। এই সুউচ্চ প্রাচীরের মধ্যেই এই লালজি টেম্পলের বিভিন্ন অংশ রয়েছে। রয়েছে নাট মন্দির। তৎকালীন যুগে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চ এবং অন্যান্য রীতি রেওয়াজ, রাজপরিবারের সদস্য, মহিলা এদের বসার বিভিন্ন জায়গা নির্দিষ্ট। এই জায়গাটি বেশ মনোরম। কিছুটা সময় এখানে
ব্যয় করাটা খারাপ হবে না। পুরাতন তত্ত্বের এই বাঁকুড়া শহরের বিষ্ণুপুরের মনোরম এই সকল প্রাচীন বিল্ডিংগুলি অনেকটাই আপনাকে আনন্দ দেবে। এই বিষ্ণুপুরের লালজি মন্দির মূলত ল্যাটেরাইট বা মাকড়া পাথর দিয়ে নির্মিত হওয়ায় এর দেওয়ালে টেরাকোটার চেয়ে পঙ্খের কাজ বা স্টাকো অলঙ্করণ বেশি গুরুত্ব পেয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে চুনাপাথর ও বালির মিশ্রণে তৈরি পঙ্খের প্রলেপ প্লাস্টার দিয়ে সূক্ষ্ম কারুকার্য করা আছে। এটি মূলত নিম্ন ত্রিমাত্রিক খোদাই শৈলী। দেওয়ালের প্যানেলগুলোতে পদ্মফুল সহ বিভিন্ন লতাপাতা এবং জ্যামিতিক নকশার আধিক্য দেখা যায়। খিলানের ওপরে এবং দেওয়ালের বিভিন্ন অংশে রামায়ণ, মহাভারত ও পুরাণ থেকে নেওয়া যুদ্ধের দৃশ্য ও ধর্মীয় আখ্যান খোদাই করা আছে। এই দুই প্রান্তেই অনেক কিছু তথ্য আপনি পেয়ে যাবেন। এখানে মন্দিরের 3টি খিলানযুক্ত প্রবেশপথের ওপরের অংশে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অলঙ্করণ দেখা যায়, যা মল্ল রাজবংশের স্থাপত্যের বিশেষত্ব। কালের নিয়মে অনেক পঙ্খের কাজ ক্ষয়ে গেলেও মন্দিরের দক্ষিণ দেওয়ালে ও খিলানের ওপর এখনো এই অসাধারণ শিল্পের নিদর্শন স্পষ্ট দেখা যায়। একটি নজর করলে দেখা যায় মন্দিরের দেওয়ালের একটি ফলকে হনুমানজির গন্ধমাদন পর্বত বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য অত্যন্ত জীবন্ত ও জনপ্রিয়। এটি বিষ্ণুপুরের সেই অল্প সংখ্যক মন্দিরের একটি, যা আজও একটি উঁচু দুর্গের মতো প্রাচীর দিয়ে ঘেরা। মন্দিরের প্রবেশদ্বারের সামনে রাখা বিশাল কাঠের রথ দুটি এখানে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ। এই দু প্রান্তের দুদিকে আপনি দাঁড়িয়ে অনেক কিছুই দেখতে পাবেন। বিষ্ণুপুর রাজবাড়ির সুরক্ষা বলয় হিসাবে তৈরি গড় দরজা অর্থাৎ প্রবেশদ্বারগুলোর মধ্যে একটি বড় দরজা এবং একটি ছোট দরজা। এই বিষ্ণুপুর দুর্গের প্রধান উত্তর প্রবেশদ্বার, যা মল্লরাজ বীর সিং নির্মাণ করেছিলেন, আর ছোট দরজা বড় দরজার একটু পরেই অবস্থিত ছোট প্রবেশদ্বারটি মূলত বাড়তি নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তী গন্তব্য মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দিরের ভেতরটি বেশ সুন্দর, তবে বিষ্ণুপুর শহরে যে সকল স্থাপত্য নজরে আসে তাদের প্রতিটির কাজই মোটামুটি একই প্রকার। এই মদনমোহন মন্দিরটি ল্যাটেরাইট পাথর নয়, বরং ইটের তৈরি একটি অত্যন্ত সুন্দর মন্দির, যা তার উন্নত মানের টেরাকোটা কাজের জন্য পরিচিত। আমরা এই সকল নিদর্শন দেখে বিষ্ণুপুরকে মন্দির নগরী বলার প্রধান কারণ তার প্রমাণ পেয়ে গেলাম। বাঁকুড়া জেলার এই বিষ্ণুপুর শহরটি তার পুরাতন স্থাপত্যের ওপরে নিজের জায়গা করে নিয়েছে। প্রতিটি মন্দির, স্থাপত্য, প্রাসাদ সবকিছুতেই টেরাকোটার ছাপ রয়ে গেছে।
বিষ্ণুপুর সফরের শেষে ছিন্নমস্তা মাতার মন্দিরের সামনে এসে মাকে প্রণাম জানিয়ে আমাদের এই বিষ্ণুপুর সফর শেষ করলাম। আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি ট্রাভেলার পুলক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং আপনাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিয়ে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সঙ্গে রাখবেন। আমাদের বাঁকুড়া সফর এখানেই শেষ হলো।